চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত, আহত আরেকজন। যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা, আইএসপিআর। উপজেলা চেয়ারম্যান পদে ১৩৮টির মধ্যে ১১০টিতেই আওয়ামী লীগ জয়ী। নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২৮। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ এলে ভর্তি হতে পারবে না শিক্ষার্থী। যশোর ঝিনাইদহ সড়কে উঁচু নিচু ঢিবি, নিম্নমানের কাজের অভিযোগ। গণমাধ্যমে সংবাদ প্রচারের পর সংস্কার শুরু। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণে, এবার চলে যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের পরপরই বিমানটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সকাল 10:30টার দিকে কর্ণফুলী নদীর মোহনায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত 2 পাইলটকে উদ্ধারের পর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। সকাল 10:30টার দিকে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করে YAK-130 প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটির পেছনের অংশে আগুন ধরে যায়। যখন ওরা কন্ট্রোল করতে পারে নাই, ল্যান্ড করতে চাইছিল, ল্যান্ড করতে পারে নাই, বাধ্যতামূলক ওরা সাগরে নামাই দিয়েছে। সামনে যেটা মানে পিছনে ছিল, পিছনেরটা আগে নামে গেছে, সামনে যখন মানে নামতে লেট হয়েছে, তার কারণ মনে হয় আর একটু সমস্যা হয়েছে। বিমানটি আছড়ে কর্ণফুলী নদীর মোহনায় পড়লে তাৎক্ষণিকভাবে বিমানটি থেকে প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়েন 2 পাইলট। এ সময় তারাও পড়ে যান নদীতে। আকাশ থেকে উঠতে আসে, ওই কাছাকাছি আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে, শব্দ হয়েছে, শব্দ হওয়াতে বিমানটা নিচে নেমে গেছে, আর পাইলট ইজেক্ট করে প্যারাসুট দিয়ে উপরে উঠে গেছে। পরে তাদের উদ্ধার করে নেওয়া হয় পতেঙ্গায় নৌবাহিনীর হাসপাতালে। সেখানে মারা যান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। চিকিৎসাধীন আছেন উইং কমান্ডার সোয়ান হাসান খান। আগুন ধরে গেছে, আগুন ধরে দেওয়াতে ওরা ওদের প্যারাসুট দিয়ে নিচে নেমে গেছে এবি হসপিটালে। একজন এখানে মারা গেছে, জানি 2 জনের মধ্যে একজন সুস্থ আছে, আমার টিম ওখানে আছে। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছে আইএসপিআর। রাশিয়ার তৈরি YAK-130 উন্নত জেট প্রশিক্ষণ ও হালকা যুদ্ধ বিমান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। ফাইটার এয়ারক্রাফটটি উদ্ধারের বিষয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে, এবং যিনি আহত অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি জানিয়েছেন? প্রথমে বলে আমি এই মুহূর্তে আছি যেখানে দুর্ঘটনাস্থল, যেখানে বিমানটা দুর্ঘটনায় পতিত হয়ে যে সমুদ্রে তলিয়ে গেছে সেই স্থানেই আছি আমি। আপনি দেখছেন নিশ্চয়ই এখানে ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন নৌবাহিনী এবং চট্টগ্রাম বন্দরের বিভিন্ন উদ্ধারকারী যে সমস্ত জাহাজ আছে সেগুলো এসেছে। বিশেষ করে দুর্ঘটনার পর এখানে নৌবাহিনীর সোয়ার্স ডুবুরি জাহাজ এখানে এসেছে। সেই জাহাজটা যেটা 180 ফিট পর্যন্ত গভীরে যেতে পারে। আমাদেরকে নৌবাহিনীর কর্মকর্তারা জানাচ্ছেন এখানে গভীরতা আছে 30 থেকে 35 ফিট। সুতরাং তারা সেটা আছে, এবং পাশাপাশি এখানে সোনার ফিডার এবং সোনার সাউন্ড ফিডার নামে 2টা জাহাজ আছে, একটা বন্দর কর্তৃপক্ষ, একটা নৌবাহিনীর। তারা সেটা মূলত আসলে যে বিমান যেখানে আছে সেখানে অবস্থান নির্ণয়ের জন্য এই 2টা জাহাজ আছে, এবং তারা আসলে চেষ্টা করছে কোন জায়গায় বিমানটার আসল অবস্থান। এবং পাশাপাশি এখানে বলবান নামে একটা আপনি দেখছেন ক্র্যাঙ্ক দেওয়া একটা নৌযান নিয়ে আসা হয়েছে, যেটা জাহাজ, যেটা আসলে উদ্ধারকারী জাহাজ, এবং তারা বলছেন এটার সক্ষমতা 60 টন পর্যন্ত তারা এটা তুলে গভীর থেকে তুলে আনতে সক্ষম। এবং বলা হচ্ছে যে দুর্ঘটনায় পতিত হয়েছে যে বিমান, তার ওজন আসলে 7 টন মতো। সুতরাং আসলে এখন অপেক্ষায় কখন এই অবস্থানটা নির্ণয় করা যাবে, কোন জায়গায় আসলে বিমানটা পড়েছে। মোটামুটি আমরা এই মুহূর্তে আছি আসলে চট্টগ্রাম বিমানবন্দরের অদূরে যে বোট ক্লাব আছে, বোট ক্লাবের পাশে আনোয়ারা প্রান্তে আমরা আছি। এখানেই আসলে এই আশেপাশে বিমানটা আসলে পতিত হয়েছে, এখানে তলিয়ে গেছে, এবং নৌবাহিনী এবং
যারা অন্যান্য সংস্থা বন্দর সহ অন্যান্য সংস্থা যারা এখানে উদ্ধারকারী আছে তারা আসলে চেষ্টা চালাচ্ছেন এটার অবস্থানটা নির্ণয় করতে, কোন জায়গায় বিমানটা আসলে আছে সেটা নির্ণয় করার পরে এবং একটু পরে আসলে ভাটা আসলে পরে তখন আসলে সুবিধা হবে বলে তারা বলছেন। ওই সময় তার উদ্ধার তৎপরতা আরও বেশি বেগবান করবেন। অন্যদিকে আপনি যে প্রশ্ন করেছেন, নিহত ছাড়াও যে আহত যে আছেন তিনি ভালো আছেন বলে আমরা খবর পেয়েছি। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি এখানে তাদের জহুরুল হক ঘাটিতে যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, তিনি ভালো আছেন। অন্যদিকে নিহত আসিম জাওয়াত তার সম্পর্কে যদি বলি, তিনি 12টার দিকে নিহত। আলমগীর, দুর্ঘটনাটা ঠিক কিভাবে ঘটলো, এয়ারক্রাফটটিতে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল কিনা এ বিষয়ে বিমান বাহিনী কর্তৃপক্ষ কি বলছে? আচ্ছা, আমরা যেটা জেনেছি এই বিমানটা জহুরুল হক ঘাঁটি থেকে সকাল 10টা 6 মিনিটে উড্ডয়ন করে তাদের নিয়মিত প্রশিক্ষণের কাজে উড্ডয়ন করে এবং এরপরে তারা যখন তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষে ফেরার পথে 10টা ঠিক 28 মিনিটে সেটা পেছনের অংশে আগুন লেগে যায়। আগুন লাগার পরে দুইজন পাইলট আসলে তাদের প্যারাশুট দিয়ে নামে। তারা নামার কয়েক সেকেন্ড পরে আসলে সেটা বিস্ফোরণ ঘটে এখানে ডুবে যায়, পানিতে পড়ে যায়। এবং আমরা যেটা জেনেছি আইসপিআর সহ যারা আমাদেরকে জানিয়েছেন যান্ত্রিক ত্রুটি ছিল, কিন্তু কী ধরনের যান্ত্রিক ত্রুটি আসলে হয়েছে সেটা আমাদের জানাতে পারেন এবং সে বিষয়ে নিশ্চয় তারা তদন্ত করে দেখবেন এবং নিশ্চয় তারা তাদের উড্ডয়নের সময় তাদের যে সমস্ত কার্যক্রম আছে সেগুলি তারা শেষ করে তাদের প্রশিক্ষণ কার্যক্রম উড্ডয়ন করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আইসপিআর তরফ থেকে আমাদেরকে এ পর্যন্ত বলেছে যান্ত্রিক ত্রুটিতেই এটা বিস্ফোরণ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে একটিতে ভোটের ফল স্থগিত রাখা হয়েছে। বাকি 138টির মধ্যে 110টিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। স্বতন্ত্র হিসেবে দাঁড়ানো প্রার্থীদের মধ্যে জয়ী হয়েছেন 19 জন। এছাড়া বিএনপির বহিষ্কৃত 7, জাতীয় পার্টির 1 এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের 1 জন প্রার্থী বিজয়ী হয়েছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ হয় বুধবার বিকেল 4টায়। রাত 12টার মধ্যে 139টি উপজেলার সবকটিতে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার পর উল্লাসে মাতেন জয়ী প্রার্থীর সমর্থকেরা। অনেক জায়গায় বের হয় বিজয় মিছিল। কোনো প্রভাব মুক্ত ছাড়া আমরা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পেরেছি। প্রথম ধাপে 22 উপজেলায় ভোট হয়েছে ইভিএমে, বাকিগুলো ব্যালটে। 110টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। স্বতন্ত্র হিসেবে জয় পেয়েছেন 19 জন। এছাড়া বিএনপির বহিষ্কৃত 7, ইসলামী শাসনতন্ত্রের 1 এবং জাতীয় পার্টির 1 জন জয়ী হয়েছেন। নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করেছেন সকল ভোটাররা এবং নিঃসন্দেহে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। বরিশালবাসী উজ্জীবিত এবং তারা আনন্দিত, উদ্বেলিত। বুধবারের নির্বাচনে চেয়ারম্যান পদে 8 জন প্রার্থী আগেই বিনা ভোটে নির্বাচিত হন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে শরীয়তপুর ও নীলফামারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় 28 জন আহত হয়েছেন। এর মধ্যে শরীয়তপুরের নড়িয়ায় বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে হামলায় আহত হয়েছেন 8 জন। পুলিশ জানান ভোটে মোটরসাইকেল প্রতীক নিয়ে ইসমাইল হক চেয়ারম্যান নির্বাচিত হন। ফল ঘোষণার পর সমর্থকরা আনন্দ মিছিল বের করলে 2 দফায় পরাজিত প্রার্থী মামুন শিকদারের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুপক্ষের 8 জন আহত হন। এদিকে নীলফামারীর ডোমারে নির্বাচনী কন্ট্রোল রুমে ভাঙচুরের অভিযোগ উঠেছে পরাজিত চেয়ারম্যান প্রার্থী তোফায়েল আহমেদের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় সাংবাদিক ও পুলিশের উপর হামলা হয়। আহত হন বিজয়ী চেয়ারম্যান সরকার ফারহানা আক্তারের 20 সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোড়ে পুলিশ। আটক করা হয় 5 জনকে। কাল ব্যক্তিগত সফরে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় বঙ্গভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা এবং বিশেষ মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিনি টুঙ্গিপাড়ার দাঁড়িয়ার কুল সমবায় সমিতির সদস্যদের সাথে মত বিনিময় করবেন এবং সদস্যদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।
মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া সফরকালে দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করবেন। এই সকল সহায়তা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অর্থায়ন মাধ্যমে নির্বাহ করা হবে। বগুড়া নিউ মার্কেটের একটি জুয়েলারি দোকান থেকে চুরির মামলায় 17 ভরি স্বর্ণসহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে চুরিতে ব্যবহৃত সরঞ্জাম। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, গোপন খবরে অভিযান চালিয়ে চোর চক্রের 2 সদস্য ইব্রাহিম ও রুবেল এবং চোরাই স্বর্ণ ক্রয়ের দোকানিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কৌশল এবং 13 জনের জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্যদের ধরতে অভিযান চলছে। গত 20 এপ্রিল আল তৌফিক জুয়েলার্সের শাটার কেটে 110 ভরি স্বর্ণ চুরি করে অভিযুক্তরা। মূল যে দলনেতা রুবেল, তাকে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার আকবরশাহ থানার ফিরোজ শাহ কলোনি থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসার মাধ্যমে কিন্তু আমরা এই ঘটনাটির রহস্য উদ্ঘাটন করতে পারি। এবং চলতি শিক্ষাবর্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। পরীক্ষায় পজিটিভ আসলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভর্তির অযোগ্য হবেন। সম্প্রতি ভর্তি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উদ্যোগকে সাধুবাদ জানালেও অধ্যয়নরত শিক্ষার্থীদের মাদক সংশ্লিষ্টতার বিষয়ে আরও নজরদারির পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে গত 28 এপ্রিল। কয়েক ধাপে ভর্তি পরীক্ষা চলবে আগামী 1 মাস। এবার বিভিন্ন অনুষদে আলাদা আলাদা বিষয়ে 4926টি আসনে শিক্ষার্থী ভর্তি হবে। রোববার ভর্তির জন্য মনোনীত সব শিক্ষার্থীর ডোপ টেস্ট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এ সংক্রান্ত কমিটি। বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে হবে এই ডোপ টেস্ট। প্রাথমিকভাবে প্রস্রাবের নমুনা থেকে ইয়াবা, হেরোইন, মরফিন, গাঁজা, কোকেন, অ্যালকোহল জাতীয় মাদকদ্রব্যের পরীক্ষা করা হবে। এর মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে আমাদের যুব সমাজে যে আমাদের যে ইতিমধ্যে আমরা শুনতেছি মাদকে আসক্ত, সেখান থেকে আমরা তাদেরকে আশা করি পর্যায়ক্রমিকভাবে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারব। মাদক বিরোধী এই অবস্থানকে ইতিবাচক বলছে শিক্ষাবিদরা। ভর্তি পরীক্ষার বাইরেও বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদেরও নির্দিষ্ট সময় পর ডোপ টেস্টের পরামর্শ দিয়েছেন তারা। আমার মনে হয় যথেষ্ট পারদর্শিতা যাদের আছে তাদেরকে এনে তাদের কাছ থেকে এক্সপার্ট নলেজ নিয়ে এটা প্রয়োগ করা উচিত এবং সেক্ষেত্রে ফলপ্রসূ ফলাফল পাওয়া যাবে বলে আমার মনে হয়। ছাত্রাবাসে যেসব শিক্ষার্থীরা আছে তাদেরও আমার মনে হয় যেন নজরদারির মধ্যে রাখা, অথবা তাদের মানসিক সুস্থতার জন্য আমাদের সাইকোলজিস্ট নিয়োগ করা, শিক্ষার্থীরা যাতে মাদক দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকে। ডোপ টেস্টের ফলাফলের কারণে ভর্তি প্রক্রিয়া যেন দেরি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গণমাধ্যমে সংবাদ প্রচারের পর অবশেষে যশোর-ঝিনাইদহ সড়ক সংস্কার শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্যস্ততম এই রাস্তার বিভিন্ন অংশে উঁচু নিচু ঢিবি তৈরি হওয়ায় ঝুঁকি নিয়ে চলার পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, নজরদারি না থাকায় নিম্নমানের কাজ করেছেন ঠিকাদার। খুলনা বিভাগের সাথে উত্তরাঞ্চলের যোগাযোগের মাধ্যম এই সড়ক। 2 লেনের রাস্তার মাঝখানে পিচ সরে ও ডেবে সৃষ্টি হয়েছে অন্তত 6টি বিভাজক, কোথাও কোথাও উঁচু টিবি। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় 15 কিলোমিটার রাস্তার বেশিরভাগ অংশে তৈরি হয়েছে একাধিক বিভাজক, যেখানে চলাচল হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। উঁচু নিচু হয়ে গেছে, মানে গাড়ির চলার কোনো পরিবেশ ভালো না, অ্যাক্সিডেন্ট প্রতিদিনই তো প্রায় হচ্ছে। ছোট ছোট যানবাহনগুলো চলাচল বেশি সমস্যা, বড় বড় সমস্যা হয়ে যাচ্ছে। বুঝছেন যে কাজ হয়েছে, রাস্তা খুবই কুমা কাজ হয়েছে, রাস্তার অবস্থা খুবই ভয়াবহ খারাপ। 16.5 কোটি টাকা ব্যয়ে ঝিনাইদহ যশোর সড়কের 48 কিলোমিটার সংস্কার কাজ শেষ হয় গত 10 এপ্রিল, কিন্তু 15 দিন না যেতেই বেহাল হয়ে পড়ে এর 15 কিলোমিটার অংশ। এজন্য কাজের মান নয়, তাপপ্রবাহকে দুষছেন সড়ক বিভাগের কর্মকর্তা। অতিরিক্ত তাপমাত্রা, এটা তো বিটুমিনের রাস্তা, পিচের রাস্তা। পিচের ধর্ম হলো যে তাপমাত্রা বেশি হয় তখন সেটা নরম হয়ে যায়। নরম অবস্থায় যখন ওটার উপর দিয়ে গাড়ির চাকা যায় এবং অতিরিক্ত ওজনের গাড়ির চাকা যায়, তখন সেটা কিন্তু আরো সহজে বসে যায়। গণমাধ্যমে সংবাদ প্রচারের পর 2 কিলোমিটার অংশে আবারও সংস্কার শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কর্মকর্তাদের গাফিলতির কারণেই সরকারি অর্থের অপচয় হচ্ছে বলে মনে করছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সাতক্ষীরায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হয়েছে। দিনপঞ্জি অনুযায়ী প্রথম দিনে পাড়া হয় গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম। তবে জেলায় উৎপাদন ভালো না হওয়ায় হতাশ চাষিরা। এদিকে সব আম নির্ধারিত সময়ে পাড়ার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। প্রশাসনের দিনপঞ্জি অনুযায়ী সাতক্ষীরায় গোপালভোগ, গোবিন্দভোগ, মুম্বাই সহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয় বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কুকরালি এলাকায় এই কার্যক্রম উদ্বোধন হয়। গুণগত মান বজায় রাখতে আম চাষিরা তৎপর। তবে এবারের উৎপাদন নিয়ে হতাশ তারা। দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা জানান এবার দাম বেশি। আমার বাগানে আসানোর ফল হয় নাই, এর জন্য আমি অনেক ক্ষতিগ্রস্ত। আমি না, প্রত্যেক ব্যবসায়ী বছর ক্ষতিগ্রস্ত। সরিকাজ বিক্রি হচ্ছে 2000-1800 টাকা মন, গোবিন্দভোগ 2400-2800 টাকা মন। যে পরিমাণে আম আসার কথা ছিল তার সে পরিমাণ নাই, বলতে গেলে 20 ভাগের 1 ভাগও নাই। মানসম্মত আম পেতে দিনপঞ্জি অনুযায়ী আম পাড়ার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। আমরা 50 থেকে 100 টাকা কেজি বিক্রি করতে পারি, তাহলে 250 থেকে 300 কোটি টাকার আম বিক্রি হবে। কৃষকদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো তারা যেন আমের পরিপক্কতার লক্ষণ দেখে আমগুলা হারভেস্ট করেন। সাতক্ষীরায় এবারে হিমসাগর আম পাওয়া যাবে 22 মে, ল্যাংড়া 29 মে ও আম্রপালি 10 জুন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে সাতক্ষীরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল কাশেম। কাশেম, এবার তো আমের উৎপাদন কম হয়েছে, কিন্তু বাজারে দাম কেমন দেখছেন? আমের উৎপাদন কম হওয়ার কারণেই আসলে বাজারে যে দাম, সে দামটা বেশ চড়া। আপনি জানেন যে উৎপাদন কম হলে বাজারে সরবরাহ কমে গেলে অর্থনীতির ভাষায় সেটার চাহিদা বেড়ে গেলে অবশ্যই দাম বাড়বে। সাতক্ষীরাতেও তেমনটি হয়েছে। আমি সকালে বিশেষ করে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে খোঁজ নিয়েছিলাম সেখানকার দাম সম্পর্কে। আর আপনি জানেন যে দেশের বিভিন্ন স্থান থেকে যারা আম ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সাতক্ষীরাতে এসেছেন আম কিনতে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতি বছর যেভাবে আসেন এবারও সেভাবে তারা এসেছেন। তো আজকে এখানকার যে বাজার দরটা আমি জেনেছি সেটি হলো যে আজকে আপনি জানেন যে আম ভাঙা হয়েছে গোপালভোগ, গোবিন্দভোগ, বৈশাখী সহ স্থানীয় জাতের আম। গোপালভোগ এবং গোবিন্দভোগ আমের দাম গিয়েছে 22 থেকে 2400 টাকা। মুম্বাই যে আম আছে সেই আমের দাম রয়েছে 16 থেকে 1800 টাকা এবং স্থানীয় জাতের যে আম, এই আম বিক্রি হচ্ছে 1000 টাকা মন দরে। সুতরাং এই দাম পেয়ে চাষিরা কিন্তু খুশি আছেন। তবে তারা তাদের হতাশা বা তাদের ক্ষোভ হচ্ছে অন্য একটা জায়গায়। সেটি হলো আপনি জানেন যে সাতক্ষীরায় এখানে প্রচুর পরিমাণে সারা বছরই কর্মযজ্ঞ চলে। এখানে 50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ। 4000 হেক্টর জমিতে এখানে আম চাষ হয়েছে। অর্থাৎ সারা বছরই কিন্তু দেখা গেছে যে সমস্ত জায়গায় আগে আমরা ছোটবেলায় দেখেছি যে প্রচুর পরিমাণে ফসল হতো, ধান সহ অন্যান্য ফসল হতো, সেই সমস্ত জায়গায় এখন কিন্তু আম চাষ হয়। হেক্টরের পর হেক্টর জমি সেখানে আম গাছ লাগানো রয়েছে। তো এবার যে মূলত ফলন উৎপাদন কম হয়েছে মূলত দুটি কারণে। একটি হলো আপনি জানেন যে এটা অফ ইয়ার। আম যদি একটি বছর ভালো উৎপাদন হয় তাহলে কিন্তু পরের বছর খরা যাবে, সেটি স্বাভাবিক। তো এক্ষেত্রে সাতক্ষীরাতেও তাই হয়েছে। তাছাড়া দুটো কারণ আরও রয়েছে। সেটি হলো যে যখন আম উৎপাদন, যখন বিশেষ করে মুকুল শুরু হয়, মুকুলের পরে শুঁয়োপোকার আক্রমণে সেখানে আম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সবচেয়ে বড় ক্ষতির শিকার হয়েছে তাপদাহের কারণে। আমরা যখন বিভিন্ন বাগান পরিভ্রমণ করেছিলাম তাপদাহের মধ্যে, তখন আমরা দেখেছি যে একেবারে প্রচুর পরিমাণে দেখা গেছে আম গাছের যে তলা রয়েছে সেই তলায় তাপদাহে আম ঝরে পড়েছে। সুতরাং উৎপাদন কম, দাম ভালো, সেই হিসাবে মোটামুটি কিছুটা ব্যালেন্স রয়েছে সাতক্ষীরার আম উৎপাদন এবং বাজারজাতকরণে। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল কাশেম। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের স্কোয়াডে দু একটি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। দুপুরে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে 5 দিনের যুব মত বিনিময় সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বর্তমানে দলে যারা আছেন তাদের সবার প্রতি ভরসা আছে বলেও জানান তিনি। সাকিব, মুস্তাফিজ দলে জয়েন করবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, আসন্ন টি-20 বিশ্বকাপে একটি ব্যালেন্স দল যাচ্ছে। এ সময় বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ ওপেনিং ব্যাটিং ভালো করেনি, তবে বোলিং ফিল্ডিং ভালো করেছে। এখন সব বলতে পারছি না, কারণ আসলে স্কোয়াডটা কী হবে তাও জানি না। আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা কী হবে তা জানি না, তবে আন্দাজ করা যায় যে একটা দুটা হয়তো এদিক সেদিক হতে পারে। বাকি 11 জনের মধ্যে 9 জন তো এমনি বলে দেওয়া যায় যে কারা খেলবে।
নিম্নমানের সিগারেট বন্ধসহ 5 দফা দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে কর্মসূচি পালন করে জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। অন্য দাবিগুলো হলো আসন্ন বাজেটে বিড়ি শিল্প থেকে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহার, শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং নকল বিড়ি বাজারজাত বন্ধ। নেতারা জানান, অসাধু কিছু ব্যবসায়ী এই শিল্প ধ্বংস করতে নকল ব্যান্ড রোল লাগিয়ে কোটি কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছে। এতে সরকারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মালিকরাও। নকল বিড়ি বাজারজাত বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। পরে কাস্টমস কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন নেতারা। শুকনো মৌসুমে সুন্দরবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। এ সময় বনের ভেতর মধু সংগ্রহে মৌয়ালদের আনাগোনাও বেশি থাকে। তাদের ফেলে দেয়া আগুনে কিংবা বনের ভিতরে বিলে মাছ চাষের জন্য প্রভাবশালীদের কারসাজিতেও ঘটতে পারে এসব ঘটনা, ধারণা স্থানীয়দের। শনিবার সুন্দরবনের পূর্ব বনবিভাগের আমরবনি এলাকায় লাগা আগুন জ্বলে সোমবার পর্যন্ত। প্রায় 2 কিলোমিটার এলাকার ছোপ ছোপ আকারে জ্বলে আগুন। স্থানীয়রা বলছেন, ভোলা নদী মরে যাওয়া ও বন বিভাগের গাফিলতির কারণে মৌয়াল, জেলে সহ প্রভাবশালীদের বনে অবাধ বিচরণ রয়েছে। তাদের অসাবধানতার কারণেই এসব ঘটনা। ফরেস্ট ডিপার্টমেন্ট যদি ইচ্ছে করে বা চেষ্টা করে যে সুন্দরবনে একটা লোক ঢুকবে না, তার কারো সাধ্য না যে সুন্দরবনে ঢুকবে। মধুটা ভাঙতে হলে আগুন জ্বালাইতে হয়। ওই আগুনটা জ্বালানোর কারণে দেখা আগুনটা অসাবধানতা সে ফালাইছে, এই থেকে করতে পারে। কেউ কাজ করতে আসে, সিগারেট খাইছে, এভাবে হইতে পারে। ফরেস্টাররা দেখা যায় চেক দিলেও অসাবধানতার কারণে অনেক মানুষ অনেকভাবে ঢুকে। সব মানুষ যে ভালো এবং সৎ উদ্যোগ নিয়ে ঢুকে এমনটা না। বাংলাদেশে যেভাবে সুন্দরবনে অবাধে যাতায়াতের সুযোগ রয়েছে, আমার মনে হয় অন্য কোনো দেশে এভাবে নেই। ভোলা নদী অনেক জায়গায় ভরাট হয়ে গেছে। সেই ভোলা নদী পুনরায় খনন করে এখানে তার কাটার বেড়া দিয়ে আমি মনে করি সুন্দরবনকে পুরোপুরি আটকেই দেওয়া উচিত। সকল বিষয় মাথায় নিয়েই আগুনের কারণ তদন্ত করা হচ্ছে। এছাড়া নদী ও খাল খনন, বন বিভাগের স্টেশনগুলোর সক্ষমতা বৃদ্ধি সহ জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর কথা জানিয়েছেন বন সংরক্ষক। নদী সুন্দরবনের সংলগ্ন যে নদীর খালগুলো ভরাট হয়ে গেছে, সেটা কিন্তু একটা সাজেশন ছিল তদন্ত কমিটি, সেটা কিন্তু আমরা খনন করব। এছাড়াও কিন্তু জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির যে বিষয়, এটাকে একটা রিকমেন্ডেশন ছিল, আমরা কিন্তু এটা ধারাবাহিকভাবে করছি। সুন্দরবনের আমরবনিয়ায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করেছে বন বিভাগ। আর জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণে গঠন করা হয়েছে 7 সদস্যের বিশেষজ্ঞ টিম। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। পর্যটকদের অসচেতনতা সহ নানা কারণে বিপন্ন রামসার এলাকায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। একদিকে পর্যটকদের অবাধ চলাচল, অন্যদিকে হাওরের হিজল ও করচ গাছ কেটে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু মানুষ। এতে হুমকির মুখে পড়েছে সংরক্ষিত এই জলাভূমির প্রাণীবৈচিত্র্য। যদিও হাওরের পরিবেশ রক্ষায় নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। ভারতের মেঘালয় ঘেঁষা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরকে 2000 সালে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতে জাতিসংঘের সাথে চুক্তি রয়েছে সরকারের। 1999 সালে এই হাওরকে সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। এসবের পরও হাওরটি সংরক্ষণে বড় উদ্যোগ নেই বলে অভিযোগ রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বেশ কয়েক বছর ধরে এখানে ভিড় করছেন পর্যটকরা। এজন্য অনেক সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলে ইঞ্জিন নৌকা। মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে টাঙ্গুয়ার হাওরে এবং গাছগাছরাও বিলুপ্তের পথে চলে যাচ্ছে। হাওরে পর্যটকদের ফেলে দেওয়া প্লাস্টিক, পলিথিনেও নষ্ট হচ্ছে পরিবেশ। স্থানীয়দের দাবি, নজরদারির অভাবে কমছে মাছ, পাখি। পর্যটকরা যখন যাওয়া আসা করে, তারাও অনেক প্লাস্টিক, বোতল, পলিথিন এসব ব্যবহার করে টাঙ্গুয়ার হাওরের পরিবেশকে বিপন্ন করেছে। সচেতন নাগরিকদের শঙ্কা, এভাবে চললে এই জলাভূমি রক্ষা করা কঠিন হবে। এখানে প্রশাসন থেকে শুরু করে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন, তারাও এটা ঠিকমতো দেখাশোনা করা না। পাশাপাশি হচ্ছে গিয়ে এখানে যে হাউস বোটগুলো আছে, এই হাউস বোটগুলো কিন্তু তাদের নীতিমালা অনুসরণ করছেন না। তবে প্রশাসন বলছে কাজ করছে তারা। হাওর রক্ষায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত ওখানে যাচ্ছেন এবং তারা তদারকি করছেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। এছাড়া আমরা চিন্তাভাবনা করছি যেন পরিবেশ মন্ত্রণালয়ের মাধ্যমে আরও কোনো প্রকল্প বা অন্য কোনো পদ্ধতিতে এটার একটি সমন্বিত ব্যবস্থাপনা যেন করা যায়। 1 দশক আগেও এই হাওরে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আনাগোনা ছিল, যা আশঙ্কাজনক হারে কমে গেছে এখন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।